সুপ্রভাত। আমার যারা আইসিএসসি আইএসসি যে ধরনের ছাত্রছাত্রীরা সবাই আছো, তাদের জন্য আজকে একটু ছোট্ট একটা কথা বলছি। সেটা হচ্ছে বিষয়টা বাগধারা। আইসিএসসি পরীক্ষাতে বাগধারাতে এখন অপশান এসে গেছে। মানে দেখা গেল একটা বাক্য দিয়ে দেওয়া হলো, সেই বাক্যটার মধ্যে বাগধারার অর্থ লুকিয়ে আছে। সেই অপশান থেকে খুঁজে নিয়ে নির্বাচন করে তোমাদেরকে লিখতে হবে। এবার বলি, অপশান এসে গেছে বলে একটা বেশ আনন্দের বেশ তৈরি হচ্ছে, রেশ তৈরি হচ্ছে, সবাই বেশ আনন্দ পাও, কিন্তু একটা জিনিস মনে রেখো যে এমসিকিউই হোক আর অপশানগুলোর মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করতে গেলেও কিন্তু সঠিক উত্তরটা জানতে হয়। এবার হচ্ছে কথা বাগধারা। বাগধারা কি না, বিশেষভাবে কথা বলার একটি ভঙ্গি। এই বাগধারা আসলে মানুষের ভাষার মধ্যে রোজ দিনকার আমাদের যে জীবনযাপন, কথা বলা, তার মধ্যে থেকেই সেটা উঠে এসেছে। তার মধ্যে সঙ্গেই মানে সেই কথা বলাগুলোর সঙ্গেই সে চলেছে। অর্থটাও জানতে হয় এবং বাগধারাটাকে কিভাবে প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে বাক্য রচনাটাও অনেক বেশি প্রাসঙ্গিক হতে হবে। যেমন ধরো অকালপক্য। আমি কয়েকটি উল্লেখযোগ্য বাগধারা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। অকালপক্য কথাটার মানে কি, যে অল্প বয়সে, পরিণত বয়স নয়, অপরিণত বয়সে একটু বড়দের মতো করে কথা বলা। এইটা হচ্ছে অকালপক্য। এই অকালপক্যের সাথে কিন্তু মানে মিলে যাবে ইঁচড়ে পাকা অকালপক্য, দুটোই কিন্তু একই বাগধারা, অর্থও কিন্তু একই রকম। যেমন ছেলেটির বয়স মাত্র 11 বছর, কিন্তু বাবা জ্যাঠার সঙ্গে মিলেমিশে একেবারে বড়দের মতো কথা বলে। অকালপক্য আর কাকে বলে? ইঁচড়ে পাকা বললেও সেই একইভাবেই বাক্যটা ভাববে। আমি বলতে চাইছি, বাগধারাটাকে চেনো, জানো, অর্থটা বোঝো, তাহলে সেখানে অপশানের মধ্যে থেকে নির্বাচন করাটা তোমাদের অনেক বেশি সহজ হবে। অগস্ত্য যাত্রা হচ্ছে শেষ যাত্রা, শেষবারের মতন যাত্রা। রবীনবাবু চাকরিতে অবসর নেবার পর সেই যে ঝোলা কাঁধে হরিদ্বার চলে গেলেন, এটাই বোধহয় তার অগস্ত্য যাত্রা হলো। অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, প্রকৃত পরীক্ষা। এই যে সামনে আইসিএসসি পরীক্ষা, 90% নম্বর পেতেই হবে। সামনে যেন তোমাদের প্রত্যেকেরই কঠিন একটি পরীক্ষা আসছে। অকুলে কুল পাওয়া, বিপদে আশ্রয় লাভ। বিপদে পড়লে মানুষ বিপদে পড়ে, সেই বিপদে কাউকে তো অবলম্বন করা, কোনো কিছুকে অবলম্বন করা, সেইটা হচ্ছে বিপদে আশ্রয় লাভ। এবার হচ্ছে অষ্টরম্ভা, অনেকে রম্বা করে, ভুল। অষ্টরম্ভা ফাঁকি, মানে মুখে শুধু বড় বড় কথা, কাজের বেলায় তো একেবারে অষ্টরম্ভা। দেখবে মায়েরা এটা খুব বলে, মুখেই তো শুধু বড় বড় কথা বলছিস, নম্বরের বেলায় তো দেখছি ওই তো নম্বর আসছে। অষ্টরম্ভা আর কাকে বলে? দেখবে মায়েরা এগুলো বলে। কেন এই উদাহরণগুলো দিচ্ছি বলো তো? বাগধারা, যেটা আমাদের রোজকার জীবনের সঙ্গে জুড়ে আছে। এবার হচ্ছে ধরো অন্ধের যষ্ঠী। এই যষ্ঠী কথাটার মানে কি? লাঠি। যে অন্ধ ব্যক্তি, তার কাছে একমাত্র অবলম্বন তার লাঠি। তাহলে অন্ধের যষ্ঠী, এইটা হচ্ছে অসহায়ের সহায়। যেমন বৃদ্ধার কাছে তার নাতি যেন অন্ধের যষ্ঠী। তোমাদের কাছে নয়নের মণি অন্ধের যষ্ঠী একই জিনিস বলে তোমরা মনে রেখো যে এই দুটো বাগধারা কিন্তু একদমই পুরোপুরি একই অর্থ তথা ইঙ্গিত দিয়ে থাকে। এবার হচ্ছে অকাল কুষ্মাণ্ড। এই শব্দটাও তো দেখবে খুব পরিচিত, অপদার্থ। অকাল কুষ্মাণ্ড, কাজ নেই, কর্ম নেই, সারা দিন এপাড়ার ওপাড়া ঘুরে বেড়াচ্ছ। অকাল কুষ্মাণ্ড আর কাকে বলে? তারপর সেটা হচ্ছে অরণ্যে রোদন। এই অরণ্যে রোদন কি? নিষ্ফল আবেদন।
বারে বারে বলা সত্ত্বেও যখন কাজ হচ্ছে না, সেটা হলো অরণ্যে রোদন। অরণ্য মানে বন, রোদন মানে কান্না। জঙ্গলে হারিয়ে গেলে সেখানে তুমি কাঁদছো, কি হবে সেটা? সেইটা বুঝে আবার বাক্য রচনা লিখে এসো না যে মিস এইটা বলেছে, জঙ্গলে হারিয়ে গেলাম, কাঁদছি, এখন কি হবে, তা নয়। একটা উদাহরণ দিলাম মাত্র। অরণ্যে রোদন, অরণ্যে রোদন মানে হচ্ছে বারে বারে বলেও যখন কোনো ফল হয় না, সেটাই হলো অরণ্যে রোদন। তাহলে তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে কি, ধরো একটা অরণ্যে রোদন দিয়ে যদি তুমি বাক্য রচনা করো, সামনে তোমার পরীক্ষা এসে যাচ্ছে, বারে বারে তোমাকে পড়তে বলছি, তাও তুমি পড়ছো না। তোমাকে পড়তে বলা হচ্ছে, তাও তুমি পড়ছো না। তোমাকে বলাও যা, আর অরণ্যে রোদন করাও তা। এইভাবে আমি তোমাদের সহজ করে করে বিষয়টা মাথায় দেওয়ার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে মুখস্থ করে কিন্তু বাগধারা নিশ্চয় জানতে হবে, এবং বারে বারে বাক্য রচনাটা পড়তে হবে, এবং সেখানে কোন অর্থের ইঙ্গিত আছে সেটাকে খুব ভালো করে বুঝতে হবে। তারপর যেরকম আঁতে ঘা, আঁতে ঘা মানে অন্তরে আঘাত দেওয়া। অন্তরে আঘাত দেওয়া। অন্ধবিশ্বাস, কাউকে কোনো কিছু বিচার না করে বিশ্বাস করা, পুরোপুরি বিশ্বাস করা, এইটাকে বলা হচ্ছে তোমার অন্ধ বিশ্বাস। তারপর হচ্ছে তোমার আষাঢ়ে গল্প, অবাস্তব গল্প। অনেকক্ষণ ধরে তোমার এই আষাঢ়ে গল্প শুনছি, এবার আসল কথায় এসো তো। বা তোমার ওই আষাঢ়ে গল্প কেউ শুনবে না, মানে অবাস্তব কাহিনী। কিছু মানুষ আছে দেখবে যে কথা বলতে বলতে খেই হারিয়ে ফেললো, কথা বলতে বলতে অতিরঞ্জিত করে কথা বলছে, অনেকটা ওই গল্পের গরু গাছে ওঠার মতন। এই হলো আষাঢ়ে গল্প, অবাস্তব কিছু গল্প। তারপর হচ্ছে ধরো আকাশ কুসুম, অবাস্তব কল্পনা। অবাস্তব কল্পনা। ঘরে শুয়ে শুয়ে শুধুমাত্র আকাশ কুসুম চিন্তা করলেই তো জীবনে সাফল্য লাভ করা যাবে না, পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। এই রকম 18 মাসে বছর। 18 মাসে বছরটা কি, যে একটা কাজ অনেকক্ষণ ধরে করে। খুব কঠিন একটি শব্দ দেখবে ব্যাকরণ বইয়ে পাবে, দীর্ঘসূত্রতা। তো দীর্ঘসূত্রতা মনে রেখে সেটা লিখতে যাওয়া একটু কঠিন হয়ে যেতে পারে তোমাদের কাছে। তাই জন্য বললাম 18 মাসে বছর। কথায় এমনিতে আমরা জানি 12 মাসে বছর হয়। 18 মাসে বছর মানেটা কি, যাকে কোনো একটা কাউকে কাজ করতে দেওয়া হয়েছে, সেই কাজটা সে সময়ের মধ্যে সাঙ্গ না করে অনেক সময় ব্যয় করলো, সেইটাই হলো দীর্ঘসূত্রতা, অর্থাৎ 18 মাসে বছর। রামকে দিয়েছ বিয়েবাড়ির সমস্ত দায়িত্ব সামলাতে, তাহলেই হয়েছে, ওর তো 18 মাসে বছর। এইভাবে তোমরা বাগধারাগুলোকে খুব ভালো করে আয়ত্ত করবে। উভয় সংকট, দুদিকেই বিপদ। উত্তম মধ্যম প্রহার। পাড়া থেকে চোরটি যখন বেরোতে যাচ্ছে, তখন পাড়ার লোক তাকে উত্তম মধ্যম দিল। তারপর হচ্ছে উলু বনে মুক্ত ছড়ানো, ওই অনেকটা অরণ্যে রোদনের মতন। অপাত্রে দান, এমন অপদার্থ ছেলেকে মহাভারতের কাহিনী শোনানো আর উলু বনে মুক্ত ছড়ানো একই ব্যাপার। তারপর হচ্ছে ধরো গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহ মানে কি বলতো, অন্ধভাবে অনুসরণ করা, নূতনত্বের কোনো আস্বাদ গ্রহণ করার কোনো ইচ্ছাই নেই এমন। গড্ডালিকা প্রবাহ, যেমন চলছে তেমন। এই রকম। তারপরে হচ্ছে একটা বাগধারা ভীষণ ভালোভাবে মনে রাখবে, গঙ্গা জলে গঙ্গা পুজো। মানে কারোর কোনো কৃতিত্বময় গৌরবময় কাজের দ্বারা তার কৃতিত্বকে নিয়েই তাকে স্মরণ করা। যেমন 25শে বৈশাখ আমরা রবীন্দ্রনাথ রচিত সঙ্গীত পরিবেশন করে থাকি। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো করা, করায় গণ্ডায় পুরোপুরি। পুজোর মাসে কোন খাতে কত খরচ হয়েছে তা কড়ায় গণ্ডায় হিসেব দাও, মানে পুরোপুরি আমাকে একটা হিসেব দাও। চক্ষুশূল, বিতৃষ্ণার পাত্র। আমি তোমার এতই চক্ষুশূল হয়ে উঠেছি যে আমার কোনো কথাই তোমার সহ্য হয় না। চুনোপুঁটি, নগণ্য লোক। নগণ্য লোক মানে গণনা করা যায় না এমন,
ওই যে আমরা বলি না, পাত্তা না দেওয়া, এরকম একটা বিষয়। চুনোপুটিদের ওপরেই যত আইনের সমস্ত রকমের প্রয়োগ, অথচ রাঘব বোয়ালদের তো ধরতে পারা যাচ্ছে না। রাঘব বোয়াল, তার মধ্যে থেকেও আবার একটা বাগধারা উঠে আসছে জানো, কেউকেটা, গণ্যমান্য ব্যক্তি। আজকে এই পর্যন্ত বললাম, তোমরা একটু অধ্যয়ন করো, বারে বারে শোনো এবং শুনে বুঝে তারপর পড়াটা তৈরি করো। যদিও পরীক্ষায় মাত্র 1 নম্বরের একটা বাগধারা থাকবে, তার জন্য 500, 600, 700 বাগধারা মুখস্থ করার দরকার নেই। এই বিষয়গুলো আমি যেগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখো, আশা করি তোমাদের কাজে দেবে। ঠিক আছে?